ক্লাস 9 এর দ্রবণের আজকে দ্বিতীয় দিনের ক্লাস শুরু হতে চলেছে। তো আমি তো আগের দিন তোমাদের বেসিক ধারণাগুলো যেগুলো প্রকৃত দ্রবণ, কলয়েড আর প্রলম্বন সম্পর্কে বিভিন্ন বিষয় আলোচনা করেছিলাম এবং অবস্থা অনুসারে দ্রবণের ভাগ এবং কলয়েডের ভাগ তোমাদের সামনে আলোচনা করেছি। তো এবার আজকে আমাদের প্রথম যে আলোচনার বিষয় সেটা যে লায়োফিলিক কোলয়েড এবং লায়োফোবিক কোলয়েড। লায়োফিলিক কোলয়েড হলো দ্রাবক আকর্ষী কোলয়েড। এটা লিখি এবার আমরা। তো লায়োফিলিক কোলয়েড মানে নামেই বুঝতে পারছি, ফিল করছে মানে ভালো লাগে, দ্রাবক আকর্ষী কোলয়েড। আর ফোবিক মানে ফোবিয়া মানে ভয়, তো দ্রাবক বিকর্ষী কোলয়েড। মানে দ্রাবক আকর্ষী কোলয়েড মানে যে কোলয়েড কণাগুলি যদি বিস্তার মাধ্যমের প্রতি আকৃষ্ট হয়, তীব্রভাবে আকৃষ্ট হয়, যেমন স্টার্চ, জিলেটিন, এগুলো হচ্ছে আমার দ্রাবক আকর্ষী কোলয়েড, তো এদের বলা হচ্ছে লায়োফিলিক কোলয়েড। তাহলে কোলয়েড কণাগুলি বিস্তার মাধ্যম দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়। তাহলে লায়োফিলিক কোলয়েড কণা যে সকল কোলয়েডের ক্ষেত্রে কোলয়েড কণাগুলি বিস্তার মাধ্যম দ্বারা আসক্ত হয় বা আকর্ষিত হয় তাদের বলে লায়োফিলিক কোলয়েড। যেমন হচ্ছে স্টার্চ, জিলেটিন, এ দুটো হচ্ছে উদাহরণের মতো আমরা বলতে পারি। আমি আগেও বললাম উদাহরণ স্টার্চ কণা ও জিলেটিন কণা। তোমরা বইতে না পেলে বিষয়গুলো তোমাদের যদি কোনো রেফারেন্স বই সেখানেও দেখতে পারো, কিংবা আমি তো লিখিয়ে দিচ্ছি, তোমরা পেয়ে যাবে। তো দ্রাবক বিকর্ষী কোলয়েড মানে কি? ঠিক উল্টোটা। কোলয়েড কণাগুলি বিস্তার মাধ্যম দ্বারা তীব্রভাবে বিকর্ষিত হলে তখন তাদের বলা হচ্ছে লায়োফোবিক কোলয়েড বা দ্রাবক বিকর্ষী কোলয়েড। এর উদাহরণ হলো আর্সেনিয়াস সালফাইড, সল্ট ও ফেরিক হাইড্রোক্সাইড সল্ট। তো দুটো দুটো করে উদাহরণ আমরা মনে রাখবো, একটা দ্রাবক আকর্ষী কোলয়েড এবং দ্রাবক বিকর্ষী কোলয়েডের দুটো উদাহরণ তোমাদের দিয়ে দিলাম। এরপর আমরা আমাদের পরবর্তী আলোচনার বিষয়ে চলে আসব। আমাদের পরবর্তী যে টপিক সেটা বিস্তৃত দশার প্রকৃতি অনুসারে কোলয়েডের প্রকারভেদ। তো বিস্তৃত দশার প্রকৃতি অনুসারে কোলয়েডকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বৃহদাণবিক কোলয়েড বা কলয়েড, যাই লিখি না কেন। একটা হচ্ছে সংযোজিত কলয়েড, আর একটা হচ্ছে
বহু অণু সমন্বিত কোলয়েড। তাহলে তিনটে ভাগ আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বৃহৎ আণবিক কোলয়েড, একটা হচ্ছে সংযোজিত কোলয়েড, একটা হচ্ছে আমাদের লাস্টেরটা বহু অণু সমন্বিত কোলয়েড। তো বৃহৎ আণবিক কোলয়েড যেটা, সেটাতে এই যে বিস্তৃত দশাগুলি বিস্তারের মাধ্যমে ছড়িয়ে থাকে, সেই দশাগুলির এক একটা বড় বড় অণুগুলোই একটা বড় আকারের। বৃহৎ আণবিক কোলয়েড মানে যে ক্ষেত্রে বিস্তৃত দশাগুলি বা কোলয়েড কণাগুলি বৃহদায়তন অণু, যেমন স্টার্চ, প্রোটিন, এদের যে অণুগুলো স্টার্চ, প্রোটিন, এদের অণুগুলি প্রত্যেকটাই বৃহদায়তন অণু। তো এরা যখন কোলয়েড গঠন করে, এরা তো একটা কোলয়েড আমরা জানি, তো এই কোলয়েডগুলোর ক্ষেত্রে এদের অণুগুলি বৃহদাকার হয় এবং এদের কোলয়েডগুলি বৃহদাকার অণু দ্বারা গঠিত হয়। সংযোজিত কোলয়েড মানে যেখানে জৈব যৌগের অণু আণবিক বা আয়নীয় সংযোজনের মাধ্যমে সংযোজন করে কোলয়েড গঠন করে। তাহলে আয়নীয় সংযোজন বা আণবিক সংযোজনের মাধ্যমে কোলয়েড সৃষ্টি হয়। যেমন আমাদের উদাহরণ বলতে পারি সাবান, এটা জৈব যৌগ, সাবান, ডিটারজেন্ট, এগুলো প্রত্যেকটাই হচ্ছে সংযোজিত কোলয়েডের উদাহরণ। আর দেখা যাচ্ছে ঠিকঠাক? আর লাস্টে চলে আসছে আমাদের যেটা বহু অণু সমন্বিত কোলয়েড। এখানে বিস্তৃত দশাগুলি, যেসব কোলয়েডের ক্ষেত্রে বিস্তৃত দশা বহু সংখ্যক অণু একত্রিতভাবে থাকে, একত্রিতভাবে কোলয়েড গঠন করে। ওকে, তাহলে বহু সংখ্যক, যেমন সালফারকে যদি আমরা জলে দ্রবীভূত করি, দিয়ে কোলয়েড গঠন করি, তাহলে সালফারের একটা অণুতে 8টা পরমাণু থাকে। সালফার যখন জলে দ্রবীভূত হয়, মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে, সালফার অণু যখন জলে দ্রবীভূত হয়, ঠিকঠাক দেখা যাচ্ছে আশা করি পুরোটা? হ্যাঁ, সালফার যখন জলে দ্রবীভূত হয়, তখন সালফারের একটা অণুতে 8খানা পরমাণু মিলে জলের মধ্যে কোলয়েডের আকারে বিস্তার লাভ করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, আমি এখানটা লিখে দিলাম, সালফার অণু S8, একটা অণুতে 8টা পরমাণু থাকে, জলের মধ্যে বিস্তার লাভ করে কোলয়েড গঠন করে বা কোলয়েড সৃষ্টি করে। তাহলে এই হচ্ছে আমাদের বহু অণু সমন্বিত কোলয়েডের উদাহরণ। তাহলে বৃহদায়তনিক কোলয়েডের ক্ষেত্রে কি, বিস্তৃত দশাগুলোই বৃহদায়তন অণু হয় এবং এরা কোলয়েড সৃষ্টি করছে, যেমন স্টার্চ, প্রোটিন। এরপর আমাদের চলে আসছে সংযোজিত কোলয়েড, যেখানে জৈব যৌগের অণুগুলি আণবিক বা আয়নীয়, আণবিক বা দিতে হবে এখানে একটা, আণবিক বা আয়নীয় সংযোজন, আণবিক সংযোজন বা আয়নীয় সংযোজনের মাধ্যমে কোলয়েড গঠন করছে। আর একটা হচ্ছে বিস্তৃত দশাগুলি, বহু সংখ্যক অণু একসঙ্গে একটা কোলয়েড সৃষ্টি করছে,
সেটা হচ্ছে বহু অণু সমন্বিত কলয়েড। তার উদাহরণ হলো সালফার অণু জলের মধ্যে বিস্তার লাভ করে আমার কলয়েড সৃষ্টি করে। ঠিক আছে, এরপর আমরা নেক্সট টপিকে যাব। এরপরে আমাদের তিনটে বিষয় একটু দেখে নিতে হবে, ছোট ছোট সব ডেফিনেশন। একটা হচ্ছে মিসেল, একটা হলো সিএমসি বা ক্রিটিক্যাল মিসেলিসেশন কনসেন্ট্রেশন, এবং ক্রাফট উষ্ণতা। তো এই তিনটে আমরা দেখব। ক্রিটিক্যাল মিসেলিসেশন, এখানে আই, মিসেলিসেশন কনসেন্ট্রেশন এবং ক্রাফট উষ্ণতা, এই তিনটি বিষয় আমাদের একটু ভালো করে দেখে নিতে হবে। ক্রাফট বা ক্র্যাফট, সিগারেট। মিসেল মানে কি? ঘন গাঢ়ত্বের বা গাঢ় বা বেশি গাঢ়ত্বের কোনো দ্রবণে প্রকৃত দ্রবণ রূপে অবস্থান করে এমন কোনো কণা যদি গাঢ়ত্ব পরিবর্তন হয়, যদি বৃদ্ধি পায়, তো একটি নির্দিষ্ট গাঢ়ত্বের পর হঠাৎ করে সেই কণাগুলি জোটবদ্ধ হয়ে তারা কোলয়েডে পরিণত হচ্ছে এবং তারা প্রকৃত দ্রবণ থেকে কোলয়েডীয় মিশ্রণে রূপান্তরিত হচ্ছে। তো এই জোটবদ্ধ কণাকেই বলা হচ্ছে মিসেল। তাহলে আমাদের ঘন গাঢ়ত্বের কোনো প্রকৃত দ্রবণে কোনো কণা যখন ঘন গাঢ়ত্বের কোনো প্রকৃত দ্রবণ হিসাবে অবস্থান করে, তারা যখন গাঢ়ত্ব আরো বৃদ্ধির পর ওই কণাগুলি জোটবদ্ধ হয়ে কোলয়েড মিশ্রণে রূপান্তরিত হচ্ছে, তখন সেই জোটবদ্ধ কণাকে বলা হচ্ছে মিসেল। তো গাঢ়ত্বের মান, দ্রবণের গাঢ়ত্বের মান যে নির্দিষ্ট মানকে অতিক্রম করে গেলে বা যার থেকে বেশি হলে মিসেল গঠন হয়, তাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল মিসেলিসেশন কনসেন্ট্রেশন বা সিএমসি। এবং মিসেল গঠন হয় যে টেম্পারেচারে বা উষ্ণতায়, তাকে বলে ক্র্যাফট উষ্ণতা। ওকে, এই তিনটে ডেফিনেশন আমাদের আগে দেখে নিতে হবে। লঘু গাঢ়ত্ব থেকে যখন আমরা ঘন করছি, তাহলে লঘু গাঢ়ত্বের প্রকৃত দ্রবণে কোন কণা যদি দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধির ফলে দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধির ফলে হঠাৎ করে জোটবদ্ধ হয়ে যায় এবং প্রকৃত দ্রবণটি কোলয়েডীয় মিশ্রণে পরিণত হয়। কোলয়েডীয় মিশ্রণে রূপান্তরিত হয় সে তখন সেই জোটবদ্ধ কণাকে বলা হয় মিসেল।
তাই লঘু গারত্বের মানে কম গারত্বে প্রকৃত দ্রবণ হলেও যখন গারত্বটা হঠাৎ করে নির্দিষ্ট গারত্বকে অতিক্রম করে যায় তখন তারা জোটবদ্ধ হয়ে একটা কলয়েডীয় মিশ্রণে পরিবর্তিত হচ্ছে। এই জোটবদ্ধ গঠন বা কণাকেই বলা হচ্ছে, গঠনটাকেই বলা হচ্ছে আমার মিশেল। তো দ্রবণের গারত্বের মান যে সীমাকে অতিক্রম করলে মানে দ্রবণটা লঘু ছিল আস্তে আস্তে গাঢ় করতে করতে এসে একটা গারত্বের পর কণাগুলো জোটবদ্ধ হয়ে গিয়ে মিশেল স্ট্রাকচার গঠন করছে, সেই দ্রবণের গারত্বের মান যে নির্দিষ্ট যে সীমাকে অতিক্রম করলে মিশেল গঠন হয়, জোটবদ্ধ হয়ে যায় কণাগুলো, তাকেই বলে ক্রিটিক্যাল মিশেলাইজেশন কনসেন্ট্রেশন বা শর্ট ফর্ম হচ্ছে সিএমসি। আর যে টেম্পারেচারে উষ্ণতা আমরা গারত্ব বৃদ্ধি করলে তো উষ্ণতা আস্তে আস্তে আমরা গারত্ব বাড়ছে মানে উষ্ণতা কমছে, যে নির্দিষ্ট টেম্পারেচারে মিশেল গঠিত হয় ক্রাফট টেম্পারেচার এখানে লিখে যে তাকে ক্রাফট উষ্ণতা বলে, নির্দিষ্ট উষ্ণতায় মিশেল গঠন হয় তাকেই বলা হচ্ছে ক্রাফট টেম্পারেচার বা ক্রাফট উষ্ণতা। তাহলে কম গারত্ব ছিল, ওর ভেতর যে দ্রাবক কণাগুলি অবস্থান করছিল, এবার আস্তে আস্তে আমরা উষ্ণতা কমাচ্ছি বলতে গেলে, গারত্ব বাড়ছে, তো গারত্ব কম আমার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট গারত্বের পর দ্যাট ইজ সিএমসি এর পর কণাগুলো জোটবদ্ধ হয়ে একটা নতুন গঠন তৈরি করছে এবং প্রকৃত দ্রবণটা রূপান্তরিত হচ্ছে কলয়েডীয় মিশ্রণে। তো সেই জোটবদ্ধ গঠনকে বা জোটবদ্ধ কণাগুলোকে বলা হচ্ছে মিশেল। তো যে কনসেন্ট্রেশনের পর প্রকৃত দ্রবণ কনভার্ট হচ্ছে কলয়েডীয় মিশ্রণে বা মিশেল স্ট্রাকচার গঠন হচ্ছে তাকেই বলা হচ্ছে ক্রিটিক্যাল মিশেলাইজেশন কনসেন্ট্রেশন, এবং যে টেম্পারেচারে এই ঘটনা ঘটছে তাকে বলা হচ্ছে ক্রাফট উষ্ণতা। ঠিক আছে, তো এই বিষয়গুলো শর্ট কোশ্চেন হিসেবে তোমাদের আসে, তো তোমরা আশা করি প্রত্যেকে সুন্দরভাবে লিখে নেবে এবং দেখে নেবে। এরপর আমরা নেক্সট টপিকে যাব। এর পরবর্তী আমাদের বিষয় হলো তঞ্চন। যেমন আমরা দাড়ি কেটে গেলে দোকানে দেখবে বা বাড়িতেও দেখবে লক্ষ্য করে ফটকিরি ঘষা হয়। কেন ফটকিরি ঘষি বা কেটে গেলে ফটকিরি দিলেও কিন্তু রক্তটা ওখানে জমাট বেঁধে যায়। তো আমাদের টপিক হচ্ছে তঞ্চন। আমাদের পরবর্তী টপিক হচ্ছে তঞ্চন বা ইউএইচ হয়। তঞ্চন বানানটা কেমন হবে? ইউএইচ হয়। কি জিনিস? যেগুলো লায়োফোবিক কোলয়েড হয় বা দ্রাবক বিকর্ষী কোলয়েড, এগুলো সাধারণত নির্দিষ্ট একটা আধানযুক্ত হয়। এবার ধনাত্মক বা ঋণাত্মক, জেনারেলি ঋণাত্মকই হয়। তো এবার আমরা লায়োফোবিক কোলয়েডের মধ্যে যদি কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করি, তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের থেকে উৎপন্ন বিপরীতধর্মী আধান, মানে লায়োফোবিক কোলয়েডের যে কণাগুলো, সেই কণাগুলোর যে চার্জ আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে চার্জ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থেকে উৎপন্ন যে বিপরীতধর্মী আধান, মানে ওর যে চার্জ এর যে চার্জটা উল্টো, তাহলে বিপরীতধর্মী আধান হলে তারা পরস্পরকে কি করবে? প্রশমিত করবে। তো এই ঘটনাকেই বলা হচ্ছে তঞ্চন। তো লায়োফোবিক কোলয়েড বা
দ্রাবক বিকর্ষী কোলয়েডের কণাগুলি নির্দিষ্ট আধান যুক্ত। নির্দিষ্ট আধান যুক্ত, তো এর মধ্যে যদি কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করা হয় তবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করা হয় তবে এই পদার্থে উৎপন্ন বিপরীতধর্মী আধানগুলি কোলয়েডের আধানকে আধানযুক্ত আধানগ্রস্ত কণাগুলিকে প্রশমিত করে। এই ঘটনাকে বলা হয় তঞ্চন বা জমাট বেঁধে যাওয়া। রক্ত তঞ্চন তোমরা জানো, এই ঘটনাকে বলে তঞ্চন। যেমন কেটে গেলে, দাড়ি কাটতে গিয়ে কেটে গেলে আমরা ফটকিরি ঘষি বা যে কোনো কাটাতেই দেওয়া যাবে, কেটে গেলে ফটকিরি ঘষা হয়। কেন ঘষা হয়? কেটে গেলে রক্ত বেরোয়। রক্ত হলো লায়োফোবিক কোলয়েড। লায়োফোবিক কোলয়েড যার কণাগুলি ঋণাত্মক বা নেগেটিভ আধানগ্রস্ত, মানে মাইনাস আধানগ্রস্ত। আর ফটকিরি কি? ফটকিরি হলো K2SO4 পটাশিয়াম সালফেট, Al2SO4 3 অ্যালুমিনিয়াম সালফেট এবং 24 অণু জল। এই হচ্ছে ফটকিরির সংকেত। K2SO4, Al2SO4 আর তার সঙ্গে কত অণু জল আছে? 24 অণু জল আছে। তো তার মধ্যে দেখো, এর মধ্যে আমাদের দু রকম ধনাত্মক আধান হতে পারে। একটা হচ্ছে এখান থেকে পেতে পারি K+, এখান থেকে পেতে পারি Al3+। তাহলে ফটকিরি থেকে, ফটকিরি একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাহলে রক্তে যে কণাগুলো আছে কোলয়েড কণা, সেগুলো হচ্ছে নেগেটিভ আর ফটকিরির গুলো হচ্ছে পজিটিভ। তাহলে এই পজিটিভ গুলো এই K+ ও Al3+ আয়ন রক্তকে প্রশমিত করে, প্রশমিত করে জমাট বাঁধে দেয়, জমাট বাঁধতে সাহায্য করে। আশা করি বোঝা গেছে, খুব সহজ যুক্তি। এই কারণেই আমরা কেটে গেলে ফটকিরি দিই। ঠিক আছে, এরপর আমরা বেশ কিছু, তাহলে তোমরা তঞ্চন তাহলে কি হলো? লায়োফোবিক যেটা কোলয়েড সেটা হচ্ছে নির্দিষ্ট আধানযুক্ত।
এর মধ্যে যখন কোন একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা যোগ করব তখন কি দেখতে পাবো? তখন দেখতে পাবো ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিপরীতধর্মী আধান লায়োফোবিক কোলয়েডের কণাগুলোর যে আধান তাকে প্রশমিত করছে। যেমন এই ঘটনাকে বলছি তঞ্চন। যেমন রক্ত যখন আমাদের কেটে গিয়ে রক্ত বেরোয় তখন আমরা ফটকিরি ঘষি। কেন ঘষি? রক্ত হলো নেগেটিভ চার্জ যুক্ত বা ঋণাত্মক আধানযুক্ত একটা কোলয়েড, লায়োফোবিক কোলয়েড। আর ফটকিরিতে থাকে ধনাত্মক আধানযুক্ত পটাশিয়াম আয়ন এবং অ্যালুমিনিয়াম আয়ন। এই দুই প্রকার আয়ন রক্তের যে ঋণাত্মক আধানগ্রস্ত কণা সেগুলোকে নিউট্রাল বা নিস্তরিত করে দেয় বা প্রশমিত করে দেয় এবং রক্ত তার ফলে জমাট বেঁধে যায়। তো এটাই হচ্ছে রক্ত কেটে গেলে আমরা কেন ফটকিরি ব্যবহার করব। এই সংক্রান্তই আরো দুটো প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি। একটা হচ্ছে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় কি করে, আর ঘোলা জলকে পরিষ্কার করতে গেলে ফটকিরি কেন ব্যবহার করা হয়। সব একই রকম যুক্তিকে লিখতে হবে। বুঝিয়ে দেবো, তোমরা লিখে নেওয়ার চেষ্টা করবে। একটা হচ্ছে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় কেন। নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় কেন। আর 2 নম্বর কোশ্চেন, ঘোলা জলকে পরিষ্কার করতে ফটকিরি কেন যোগ করা হয়। ফটকিরি কিন্তু একটা জলকে বিশুদ্ধ করা বা স্বচ্ছ করার জন্য ফটকিরি ব্যবহার করা হয়। অনেক প্রশ্ন হয় এই সংক্রান্ত তঞ্চন থেকে। তো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় কেন, খুব সহজ উত্তর। তো ভূগোল দিয়ে উত্তরটা লিখলে হবে না, ফিজিক্যাল সায়েন্সের মতন করে লিখতে হবে। তো নদীর জল হচ্ছে ঘোলা জল। তো ঘোলা জল হচ্ছে লায়োফোবিক কোলয়েড। তো লায়োফোবিক কোলয়েড হলে কি হবে, এবার নদীর জল যখন সমুদ্রে গিয়ে মিশছে তখন সমুদ্রের জলে অনেক রকম লবণ থাকে। সমুদ্রের জলে লবণ থাকে হচ্ছে দুটো লবণ উল্লেখ করবে, একটা হলো NaCl, একটা MgCl2। ওকে, তাহলে সমুদ্রের জলে এই লবণগুলো থাকে। আর নদীর জলটা হলো ঘোলা জল, লায়োফোবিক কোলয়েড। তো এবার সমুদ্রের জলে গিয়ে যখন নদীর জলটা মিশছে তখন সমুদ্রের জলে উপস্থিত যে লবণগুলো তাদের ক্যাটায়ন অ্যানায়নগুলি প্লাস মাইনাস যে আয়নগুলি নদীর জলের বা লায়োফোবিক নদীর জল যে ঘোলা জল লায়োফোবিক কোলয়েড এর ভেতর যে আয়নগুলো আছে তা সমুদ্রের জলের লবণের বিপরীতধর্মী আয়ন দ্বারা প্রশমিত হয়ে যায় এবং প্রশমনের ফলেই অদক্ষেপ সৃষ্টি হয়। সেই অদক্ষেপগুলো জমে জমেই নদীর মোহনাতে বদ্বীপ সৃষ্টি হয়। তাহলে কি দাঁড়ালো, নদীর জল হলো ঘোলা জল, লায়োফোবিক কোলয়েড। এই জলের মধ্যে বিভিন্ন লায়োফোবিক কোলয়েড মানে আধানযুক্ত কণা বা এর কণাগুলো আধানযুক্ত হয়। তো নদীর জল যখন মোহনায় গিয়ে ওখানে মিশছে সমুদ্রের সঙ্গে, সমুদ্রের জলে উপস্থিত বিভিন্ন যে লবণগুলো আছে সামুদ্রিক লবণ, যেমন সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই লবণগুলি কি হয়, তাদের যে ক্যাটায়ন অ্যানায়নগুলি আছে তারা বিপরীতধর্মী লায়োফোবিক কোলয়েডের আধানগ্রস্ত কণাগুলিকে প্রশমিত করে এবং অদক্ষিপ্ত করে, এবং যার ফলে এই অদক্ষেপণগুলি জমে জমেই বদ্বীপ সৃষ্টি হয়। এটা তোমরা লিখে নেবে। দ্বিতীয় প্রশ্নের উত্তর, আমরা ঘোলা জলকে পরিষ্কার করতে ফটকিরি ব্যবহার করি কেন, আশা করি পারবো। ফটকিরি ঘোলা জল হচ্ছে লায়োফোবিক কোলয়েড, ঋণাত্মক প্রকৃতির নেগেটিভ চার্জ যুক্ত ঘোলা জল। তো এর মধ্যে আমরা যদি ফটকিরি দিই, ফটকিরির মধ্যে কি কি থাকে, K+, Al3+। এই দুটো আয়ন বিপরীতধর্মী আধানযুক্ত কোলয়েড কণার লায়োফোবিক কোলয়েডের কণার আধানযুক্ত বিপরীতধর্মী কণাগুলিকে প্রশমিত করে দেবে এবং যার ফলে অদক্ষেপ হবে এবং জলটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন হয়ে যাবে, স্বচ্ছ দেখতে লাগবে। তাহলে এই দুটো প্রশ্ন তোমাদের থাকলো, এই দুটো প্রশ্ন তোমরা লিখে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এছাড়া হয় কারখানার চিমনির মুখে তড়িৎগ্রস্ত পাত রাখা হয় কেন। কোশ্চেন নাম্বার 3, কারখানার
চিমনির মুখে তড়িৎগ্রস্ত পাত রাখা হয় কেন? ওকে, একই কারণ, কারখানা থেকে যে দূষিত গ্যাসীয় পদার্থগুলো বেরোয়, সেই গ্যাসগুলো যেমন সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড তো বেরোয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই গ্যাসগুলো কিন্তু লায়োফোবিক কলয়েডের মতন আচরণ করে। এর ভেতরে বিভিন্ন রকম চার্জ থাকে, আমাদের নেগেটিভ পজিটিভ চার্জ যুক্ত দু রকম কলয়েডই, লায়োফোবিক কলয়েডই অস্তিত্ব পাওয়া যায়। তো এবার যখন আমরা ওই চিমনির মুখে দুটো বিপরীতধর্মী আধানযুক্ত পাত লাগিয়ে দেবো, ধর একদিকে প্লাস প্লেট লাগালাম, একদিকে মাইনাস প্লেট, তাহলে ওই কলয়েডের গ্যাসীয় কণাগুলি যখন ওই পাতটাকে ভেদ করে যাবে, তখন নেগেটিভ চার্জগুলো প্লাস প্লেটের দিকে সরে যাবে, আর প্লাস চার্জগুলো মাইনাস প্লেটের দিকে চলে গিয়ে প্রশমিত হবে এবং অধক্ষিপ্ত হবে, যার ফলে বায়ু দূষণ ঘটবে না। এই কারণেই কারখানার চিমনির মুখে তড়িৎগ্রস্ত পাত রাখা হয়। তো তোমরা এই তিনটে প্রশ্ন ভালো করে লিখে নেওয়ার চেষ্টা করবে। তোমাদের বুঝিয়ে দিলাম, তোমাদের কাজ লিখে নেওয়া। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কলয়েডীয় সালফার প্রস্তুত কি করে করা হয়। কলয়েডীয় সালফার প্রস্তুত করতে গেলে সোডিয়াম থায়োসালফেট বা হাইপোর লঘু জলীয় দ্রবণ লাগবে আমাদের। তাহলে দুটো জিনিস লাগবে। এক নম্বর, কি কি প্রস্তুতি করতে, এক নম্বর হচ্ছে উপকরণ বা উপাদান কি কি লাগবে, বা বিক্রিয়ক কি কি, কাদের মধ্যে বিক্রিয়া করাবো, এটা হচ্ছে হাইপো বা সোডিয়াম থায়োসালফেট Na2H2O3, সোডিয়াম থায়োসালফাইড বা Na2H2O3, সোডিয়াম থায়োসালফেট, Na2H2O3, সোডিয়াম থায়োসালফেট এর লঘু জলীয় দ্রবণ, আর 2 নম্বর লাগবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এই দুটো জিনিস লাগবে উপাদান যদি আমাকে কলয়েডীয় সালফার করতে হয়। তো কি ঘটনা ঘটে, একটা বিকারে আমরা কি করলাম, হাইপোর জলীয় দ্রবণ তৈরি করলাম, দিয়ে ওর মধ্যে ফোঁটা ফোঁটা করে যোগ করছি। ধরো এখানে একটা বিকার আছে, এর মধ্যে আমাদের সোডিয়াম থায়োসালফেটের জলীয় দ্রবণ রেখেছি, আর এখান থেকে আমরা এর মধ্যে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে একটা স্টপ কপ যুক্ত করা আছে। তো আমরা এখান দিয়ে ফোঁটা ফোঁটা করে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মধ্যে ফেলছি। তো যেই এর মধ্যে মিশে যাবে সঙ্গে সঙ্গে সালফার উৎপন্ন হবে, কলয়েডীয় সালফার। তো সেটা কিন্তু অধক্ষিপ্ত হবে না,
কোলয়েডীয় সালফারগুলো, কোলয়েডের ক্ষেত্রে কি হয়, বিস্তৃত দশাগুলি বা বিস্তার মাধ্যমের মধ্যে যে বিস্তৃত দশা সেগুলো ইতস্তত বিক্ষিপ্তভাবে ছুটে বেড়ায় বা ঘুরে বেড়ায়। তাহলে বিস্তার লাভ করবে কোথায়? এই যে মাধ্যমটা তৈরি হলো, এই যে আমরা বিক্রিয়াটা করছি Na2H2O3, তার সঙ্গে বিক্রিয়া করছে HCl, উৎপন্ন করছে আমাদের NaCl প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস সালফার প্লাস জল। ওকে, দুটো NaCl দিয়ে দিলাম, তাহলে আশা করি ব্যালেন্সটা হয়ে যাবে। ওকে, তো এইভাবে সালফার ডাইঅক্সাইড পাচ্ছি, এর মধ্যে NaCl পেলাম, আশা করি ঠিকঠাক দেখা যাচ্ছে। ওকে, তাহলে এইভাবে যদি ফোঁটা ফোঁটা করে যোগ করি, এটা কিন্তু এখানে যে কলয়েডীয় সালফার উৎপন্ন সালফার অধক্ষিপ্ত না হয়ে এই যে জলীয় দ্রবণের মাধ্যমে বিস্তার লাভ করে, মানে ছড়িয়ে পড়ে বা বিস্তৃতি লাভ করে, বিস্তার লাভ করে লিখি। এইভাবে আমরা হলুদ বর্ণের সালফার কেলাস পাবো, যেটা এখানে কোলয়েডীয় সালফার মানে একটা কোলয়েড গঠন করবে। তো এইভাবে তাহলে এখানে ফোঁটা ফোঁটা করে HCl যোগ করতে হবে লঘু জলীয় দ্রবণে, কার হাইপো বা সোডিয়াম থাইসালফেটের লঘু জলীয় দ্রবণে এটা করতে হবে, দিয়ে বিক্রিয়াটা করে আমাদের হবে। তো ছবিটা দেখিয়ে দিলাম। ওকে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ। এরপর আমাদের একটা বেশ গুরুত্বপূর্ণ টপিক আমরা চলে যাব পরবর্তী আলোচনা। আমাদের পরবর্তী যে আলোচনার বিষয় সেটা হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতা মানে কি দেখা যাচ্ছে ঠিকঠাক হবে। নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে, দ্রাবকটা কত গ্রাম? 100 গ্রাম। টেম্পারেচার মাস্ট বি কনস্ট্যান্ট, কারণ টেম্পারেচার চেঞ্জ হলে মিশে যাবার বা দ্রাব্যতার পরিবর্তন হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে যতখানি দ্রবীভূত হতে পারে সেই পরিমাণকেই বলা হচ্ছে, বা তার শতকরা পরিমাণের সাহায্যে দ্রাব্যতা পরিমাপ করা হয়। তাহলে কি, কোনো নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে যতখানি দ্রবীভূত হয়, তাহলে নির্দিষ্ট উষ্ণতায় দিয়ে দ্রবণটা অবশ্যই সম্পৃক্ত হবে, সর্বাধিক বলেছি, নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রাবক দ্রবীভূত হয়ে, তাহলে দ্রাবক পরিমাণ, যে পরিমাণ দ্রাবক দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, সেই দ্রাবের পরিমাণকে ওই দ্রবণের দ্রাব্যতা বলা হয়। অ্যাকচুয়ালি দ্রাবের দ্রাব্যতা, ওই দ্রবণের দ্রাবের দ্রাব্যতা বলা হয়। দ্রবণের নয়, দ্রাবের দ্রাব্যতা। কিসের মধ্যে? দ্রবণের দ্রাবের দ্রাব্যতা বলা হয়। নির্দিষ্ট উষ্ণতায় কতখানি দিলে আমার সম্পৃক্ত দ্রবণ তৈরি হচ্ছে
100 গ্রাম দ্রাবকে সর্বাধিক যতটা দ্রাবক দ্রবীভূত হতে পারে ওই নির্দিষ্ট উষ্ণতায় ওই দ্রাবকের কতটা দ্রাব্যতা বলা যায়, দ্রবণে বা ওই দ্রাবকে দ্রাব্যতা বলা যায়। যদি বললাম ধরো জলের মধ্যে, দ্রবণে না বলে দ্রাবকে বলি, জিনিসটা আরো স্পেসিফাই হবে, ওই দ্রাবকে বললাম ধরো T ডিগ্রি উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা, জলের দ্রাব্যতা x। তার মানে কি বুঝলাম? T ডিগ্রি উষ্ণতায় 100 গ্রাম জলে x গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত হতে পারে। এখানে এটা মানে তাহলে কি বোঝা যাচ্ছে? T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে সর্বাধিক x গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত হতে পারে। ওকে, তাহলে 100 গ্রাম জলে সর্বাধিক x গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত হতে পারে। এটা হচ্ছে আমাদের বেসিক থিওরি। তো আমরা এখানে সূত্রে আসবো এবার। তো এটা আমাদের একটা এক্সাম্পল দেওয়া থাকলো, তোমরা এটাকে অন্য এক্সাম্পল আকারেও পড়তে পারো। তো মনে করি সূত্র তৈরি করছে, সূত্র বা গাণিতিক রূপ, গাণিতিক রূপ। মনে করি T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় x গ্রাম দ্রাবকে y গ্রাম দ্রাবক সর্বাধিক দ্রবীভূত হতে পারে। মানে সম্পৃক্ত দ্রবণ করতে গেলে সর্বাধিক কত x। সুতরাং দ্রাব্যতা বা দ্রবণীয়তাও বলা হয়। তাহলে x এ y, তাহলে একে হচ্ছে y বাই x, তাহলে 100 এ কত? তাহলে y বাই x ইনটু 100। পার্সেন্টেজে এটা হিসাব করা হবে কত পার্সেন্ট। দ্রাব্যতার ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ হিসাবও করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেহেতু 100 হিসাব করছি, শতকরা পরিমাণও বলা যেতে পারে বা পার্সেন্টেজ নাও লিখতে পারে, যা খুশি। দ্রাব্যতা এত, এটা না লিখলেও চলে, পার্সেন্টেজ দিতেও পারো নাও পারো। তাহলে দ্রাব্যতা এত মানে বোঝাচ্ছে 100 গ্রামে কতটা। তাহলে এবার যদি বলতো দ্রবণ x গ্রাম দ্রবণের, যদি বলা হতো x স্টার্ট দিয়ে, দেখা যাচ্ছে জিনিসটা? হ্যাঁ, যদি বলতো x গ্রাম দ্রবণে y গ্রাম দ্রাবক থাকে, দ্রাবক দ্রবীভূত হয়, সর্বাধিক y গ্রাম দ্রাবক দ্রবীভূত হয়। তাহলে সেই ক্ষেত্রে দ্রাব্যতা কত হবে? দ্রবণটা হলো x, তার মধ্যে y দ্রাবক, তাহলে দ্রাবক কত হবে? y বাই, অর্থাৎ দ্রাব্যতার ক্ষেত্রে দ্রাবের পরিমাণ কত? y। দ্রাবকের পরিমাণ তাহলে কত হবে? মোট হচ্ছে x গ্রাম, তার মধ্যে y গ্রাম দ্রাবক, তাহলে বাকিটা দ্রাবক। তাহলে দ্রাবক তাহলে কত? x মাইনাস y ইনটু 100। তাহলে দ্রাব্যতা নির্ণয় করতে গেলে আমাদের এই সূত্রগুলোর সাহায্য নিতে হবে। আমি যেগুলো লিখে দিচ্ছি, তো এগুলোর সাহায্যে তোমরা ক্যালকুলেট করে ফেলতে পারবে। তো
আমরা কিছু অঙ্ক আসতেও পারি, দেখি, চিন্তা করে এরপর আমরা পরের টপিকে যাব। এরপর আমাদের যেটা আলোচনার বিষয়, দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং তরলে গ্যাসের দ্রাব্যতার কোন কোন বিষয় নির্ভর করে। তাহলে দ্রাব্যতা কিসের উপর নির্ভর করে সেগুলো দেখতে হবে। দ্রাব্যতা নির্ভরশীলতা, দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তিনটে জিনিস মনে রাখবো, খুব সহজ। দ্রাব্য আর দ্রাবক তাদের প্রকৃতি, সব জিনিসে সব জিনিস সমানভাবে মেশে না। কোনো জলের মধ্যে কোনো একটা এক্স এর যতটা দ্রাব্যতা একটা নির্দিষ্ট উষ্ণতায়, অন্য ওয়াই এর দ্রাব্যতা সমান নাও হতে পারে। তাহলে প্রকৃতি, দ্রাব্য এবং দ্রাবকের প্রকৃতি। 1 নম্বর, দ্রাব্য ও দ্রাবকের প্রকৃতি। তাহলে সকল পদার্থের মিশে যাওয়ার প্রবণতা বা দ্রবণীয়তা সমান হয় না। বিভিন্ন পদার্থের ক্ষেত্রে দ্রবণীয়তা বিভিন্ন রকম হতে পারে। তাহলে দ্রাব্য এবং দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করবে, প্রকৃতির উপর নির্ভর করে। 2 নম্বর হচ্ছে প্রধান একটা ভালো পয়েন্ট, উষ্ণতা। উষ্ণতা বাড়লে আমাদের দ্রাব্যতা বাড়ে। যত আমরা তরলের মধ্যে কঠিন পদার্থের, তরলে কঠিনের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়। কারণ জানি সম্পৃক্ত দ্রবণ তৈরি করলাম, করে যদি আমরা উত্তপ্ত করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি হবে, যদি উত্তপ্ত করি তা আরো বেশি পরিমাণ দ্রাবক ওর ভিতর দ্রবীভূত করা যাবে। মানে সম্পৃক্তকে উত্তপ্ত করলে হয়ে যায় অসম্পৃক্ত, অসম্পৃক্ত মানে তার দ্রাবক গ্রহণ ক্ষমতা আরো বৃদ্ধি পেল। ওকে, তাহলে তরলের ক্ষেত্রে তরলে কঠিনের দ্রাব্যতা, চিনি, জলের মধ্যে চিনি মেশাবো, গরম করলাম আরো চিনি মিশবে। ওকে, তাহলে তরলে কঠিনের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পায় এবং বিপরীতটা উষ্ণতা কমলে হ্রাস পায়। কিন্তু গ্যাসে তরলে গ্যাসের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায়। প্রসারিত হয়ে যায়, গ্যাস যেহেতু প্রসারণ করে উষ্ণতার সাথে, তার জন্য তরলের মধ্যে যে গ্যাসের দ্রাব্যতা ক্ষেত্রে উষ্ণতা যত বাড়বে তরলে গ্যাসের দ্রাব্যতা তত কমে যাবে। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে কঠিনে, তরলের মধ্যে কঠিনের দ্রাব্যতা উষ্ণতা বাড়লে বাড়ে, তরলে গ্যাসের দ্রাব্যতা উষ্ণতা বাড়লে কমে যায়। কারণ উষ্ণতা বাড়লে কঠিন যতটা প্রসারিত হবে গ্যাস কিন্তু অনেক বেশি পরিমাণ প্রসারিত হয়, তাই জিনিসটা যেন ছড়িয়ে পড়ে, তাই দ্রাব্যতা কমে যায়। 3 নম্বর, চাপের প্রভাব। তরলে কঠিন পদার্থের আমার দ্রাব্যতার উপর চাপের খুব বেশি একটা প্রভাব নেই, কিন্তু গ্যাসের ক্ষেত্রে তরলে গ্যাসের দ্রাব্যতা, যেমন আমরা জানি সোডা ওয়াটারের মধ্যে উচ্চ চাপে কার্বন ডাই অক্সাইড জলীয় জলের মধ্যে দ্রবীভূত করা থাকে। ওকে, যেমন লাইকার অ্যামোনিয়া বা লিকার অ্যামোনিয়া, মানে 35% অ্যামোনিয়ার জলীয় দ্রবণে জলে তো দ্রবীভূত হয়, এবার বোতলের মধ্যে উচ্চ চাপে ওটাকে প্রবেশ করানো থাকে। খুললেই, বোতলটা যদি খুলি তাহলে কি হবে, বোতলটাকে খুললে ওর ভেতর থেকে অ্যামোনিয়াগুলো ছিটকে বেরিয়ে চলে আসবে। তো সেই জন্য লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় সবসময় ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে নিলে দ্রাব্যতা বাড়ে, গ্যাসের তরলে গ্যাসের দ্রাব্যতা।
তো অ্যামোনিয়াটা জলে দ্রবীভূত হয়ে যাবে, মিশে যাবে, বেশি দ্রাব্যতা হবে, সেই জন্য ঠান্ডা করে নিয়ে খুললে চোখে ছিটে লাগার সম্ভাবনা থাকে না। তো চাপ প্রয়োগ করে আমরা দুটো উদাহরণ পেতে পারি, একটা সোডা ওয়াটার আর অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। আমরা প্রথমেই বলে দিয়েছিলাম আমাদের তরল গ্যাসের দ্রাব্যতার দ্রবণ তৈরির ক্ষেত্রে। তো তরলে গ্যাসের দ্রাব্যতা চাপ বৃদ্ধিতে বৃদ্ধি পায় ও হ্রাস পেলে চাপ হ্রাস পেলে হ্রাস পায়, তাহলে দ্রাব্যতা হ্রাস পায়। ওকে, আমাদের তাহলে এই তিনটা হচ্ছে, তাহলে আমরা তরলে গ্যাসের দ্রাব্যতা বুঝে গেলাম। তরলে কঠিনের দ্রাব্যতা উষ্ণতার উপর নির্ভর করলেও তরলে কঠিনের দ্রাব্যতা চাপের উপর খুব বেশি নির্ভর করে না, তো সেই জন্য আমি পয়েন্টটা লিখে নিই। আর কিসের উপর নির্ভর করে? দ্রবণের দ্রাব্য আর দ্রাবকের প্রকৃতির উপরও নির্ভর করে আমার দ্রাব্যতা কেমন হবে, কারণ সব পদার্থের মধ্যে সমানভাবে কিন্তু মেশে না। এরপর আমাদের পরবর্তী আলোচনার যে বিষয় সেটা হচ্ছে আমাদের দুটো প্রশ্ন। একটা হচ্ছে আমাদের বলে দিলাম, তাহলে সোডা ওয়াটারের ছিপি খুললে বুড়বুড়ি কাটে কেন, বুদবুদ দেখতে পাওয়া যায়। আর 2 নম্বর, লাইকার অ্যামোনিয়ার বোতল খুললে ঠান্ডা কেন করে নিতে হয়। তোমরা প্রশ্ন দুটো লিখে উত্তরটা লিখে ফেলবে। 1 নম্বর হলো কি, সোডা ওয়াটারের বোতল খুললে কেন বুড়বুড় আকারে বায়ু দেখতে পাওয়া যায়, বুদবুদ দেখতে পাওয়া যায়। আর 2 নম্বর কি, লাইকার অ্যামোনিয়া বোতল খুললে কেন ঠান্ডা করে খুলতে হয়। এই দুটো প্রশ্ন তোমরা একটু লিখে নেবে। আচ্ছা, তো এরপর আমরা চলে যাব দ্রাব্যতা লেখচিত্র। এরপর আমরা চলে যাব দ্রাব্যতা লেখচিত্র। দ্রাব্যতা লেখচিত্র কি? বুঝতেই পারছি কোন একটা লেখচিত্র হবে যেখানে দ্রাব্যতার পরিবর্তন লক্ষ্য করা হবে। কার সাথে করা হবে? উষ্ণতার সাথে। তো প্রধানত দ্রাব্যতার উপর কঠিন এবং গ্যাসের দ্রাব্যতা তরলে কতটা সেটা উষ্ণতার উপর দুটোই নির্ভর করে। তো আমরা প্রধানত কঠিনের দ্রাব্যতার উপর দ্রাব্যতার লেখচিত্র করব। তো এক্স অক্ষে লেখচিত্র আঁকার সময় এক্স অক্ষে থাকবে উষ্ণতা, এক্স অক্ষে প্লট করা হবে টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস স্কেলে, আর ওয়াই অক্ষে থাকবে দ্রাব্যতা। দ্রাব্যতার কোন একক হয় না, এটা হচ্ছে ওয়াই অক্ষে থাকবে। তাহলে এক্স অক্ষে উষ্ণতার পরিবর্তন, ওয়াই অক্ষে দ্রাব্যতার পরিবর্তন সংক্রান্ত যে লেখচিত্র সেটাই হচ্ছে দ্রাব্যতার লেখচিত্র। বিভিন্ন তরলে কঠিন পদার্থের দ্রাব্যতা উষ্ণতার সাথে 4 রকম ভাবে পরিবর্তন হতে পারে। যদি দেখা হয় পটাশিয়াম নাইট্রেট বা সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, এদের ক্ষেত্রে কি দেখা যায়? দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সাথে দ্রুত হারে বেড়ে যাচ্ছে। 1 নম্বর হচ্ছে কার ক্ষেত্রে রাখলাম? পটাশিয়াম নাইট্রেট। ও তাহলে পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে কি এর দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সাথে দ্রুত হারে বৃদ্ধি পায়। তাহলে উষ্ণতা বাড়লে দ্রাব্যতা দ্রুত বাড়তে পারে। ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, একটা করে উদাহরণ দিই। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পলিচুনের ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখব দ্রাব্যতা কমে যাচ্ছে উষ্ণতার সাথে। 2 নম্বর, উষ্ণতার সাথে দ্রাব্যতার মান আস্তে আস্তে কমে যাচ্ছে। আবার ক্যালসিয়াম নাইট্রেটের ক্ষেত্রে এটা হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেমন হলো ক্যালসিয়াম নাইট্রেট, এদের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে দ্রাব্যতা আস্তে আস্তে কমে যায়, আরো বেশি পরিমাণ না, আমি ছোট করে দেখালাম। আবার 3 নম্বর, কিছু কিছু পদার্থ আছে তাদের ক্ষেত্রে উষ্ণতা বাড়লেও দ্রাব্যতা প্রায় স্থির,
যেমন খাদ্য লবণ মানে সোডিয়াম ক্লোরাইড বা এই জাতীয় যে লবণগুলো হয়, সোডিয়াম ক্লোরাইড হয়, পটাশিয়াম ক্লোরাইড হয়, তো বিভিন্ন এই যে লবণগুলো এদের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালেও দ্রাব্যতার কোনো পরিবর্তন হয় না। তো প্রথম ক্ষেত্রে যেমন আমরা পটাশিয়াম নাইট্রেট পেয়েছি, সেরকম এছাড়াও ম্যাগনেসিয়াম সালফেট, অ্যামোনিয়াম ক্লোরাইড এগুলো লেখা যেতে পারে। ম্যাগনেসিয়াম সালফেট, NH4Cl, তাদের উষ্ণতা বাড়লে দ্রাব্যতা বাড়ে, দ্রুত হারে বাড়ে। দ্বিতীয়টার ক্ষেত্রে উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমে যায়। 3 নম্বরে দেখালাম উষ্ণতা বাড়লেও দ্রাব্যতার পরিবর্তন হয় না, প্রায় হয় না। আর একটা হয় 4 নম্বর, গ্লোবাল লবণ সোডিয়াম সালফেট, Na2SO4 10 অণু জল, এটার নাম হচ্ছে শোধক সোডিয়াম সালফেট বা গ্লোবাল লবণ। ওকে, এর ক্ষেত্রে কি দেখা যায় এটা আমি একটু আলাদা করে দেখাই। তো এই তিনটে আঁকলাম, তাহলে কার ক্ষেত্রে উষ্ণতা বাড়লে দ্রাব্যতা বাড়ে, তাহলে পরিবর্তনগুলো আমরা দেখছি কেন, কারণ বিভিন্ন পদার্থের মধ্যে তুলনা করব কার দ্রাব্যতা বেশি, কে উষ্ণতা বাড়লে দ্রাব্যতা বাড়ে, কার কমে, সেগুলো আমরা এই লেখচিত্রের সাহায্যে প্রদর্শিত করছি, দেখাচ্ছি। গ্লোবাল লবণের ক্ষেত্রে কি দেখা যায়, গ্লোবাল লবণটা আমি আলাদাভাবে আঁকছি, গ্রাফটা তুমি ছবিটা এঁকে নেবে, পরের আমি ছবিটাই শুধু গ্লোবাল লবণটা দেখাচ্ছি। গ্লোবাল লবণের ক্ষেত্রে কি দেখা যায়, নির্দিষ্ট উষ্ণতা পর্যন্ত 32.38 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচার পর্যন্ত দ্রাব্যতা বেড়ে যাবে। কেন বাড়বে, কারণ ওই উষ্ণতার পর্যন্ত আমাদের গ্লোবাল লবণের ক্ষেত্রে কি হয়, গ্লোবাল লবণের ক্ষেত্রে এরকম যদি আঁকি জিনিসটা, এই উষ্ণতা পর্যন্ত বাড়লো, এখানে তাহলে কি আছে, শোধক সোডিয়াম সালফেট, আর এই টেম্পারেচারের পর তার থেকে এটা হয়ে যায় অনিয়তাকার গুঁড়ো পদার্থ। এখানে ছিল 10 অণু জল, কেলাস জল বলে, এটাকে বলা হচ্ছে কেলাস জল। কেলাস জল কি করে আমরা একটু পরেই আসবো, যদি আজকে পড়াই সেটা দেখছি। কেলাস জল কি করে, এদের এই যে নিয়তাকার গঠন বা নির্দিষ্ট জ্যামিতিক আকার গঠন এবং তাদের যে বর্ণ পেতে সাহায্য করে। তো কেলাস জলটা যদি বেরিয়ে যায় তাহলে সেটা অনিয়তাকার পদার্থে পরিণত হয়। তো এখান থেকে তাহলে এই টেম্পারেচারে গিয়ে, এটা ছিল Na2SO4 10 খানা জল, এটা এই টেম্পারেচারে গিয়ে 10 অণু, এটা হচ্ছে অনিয়তাকার বা আমাদের নির্দিষ্ট জ্যামিতিক আকার নেই, কেলাসিত নয়, এটা কেলাস ছিল, এটা কেলাস আকার। এই কেলাস আকার থেকে অনিয়তাকার পদার্থে পরিণত হয়ে গেল, কারণ তার থেকে 10 অণু জল এই উষ্ণতায় গিয়ে বেরিয়ে চলে গেছে। তার ফলে এটা নিয়তাকার গুঁড়ো পদার্থে পরিণত হয়েছে। এবং অনিয়তাকার পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট যাদের জ্যামিতিক আকার নেই তাদের ক্ষেত্রে কি হয়, উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমে, এবং এই ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তাহলে 4 রকম দেখলাম। প্রথমগুলোর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে দ্রাব্যতা দ্রুত হারে বাড়লো, তারপরের গুলোর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে দ্রাব্যতা হ্রাস পেল, সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে দ্রাব্যতা প্রায় এক থাকলো, এটা 4 নম্বর। প্রথমে বেড়ে তারপরে কমে গেল। তো এই হচ্ছে আমাদের দ্রাব্যতা লেখচিত্র। তো দ্রাব্যতা লেখচিত্রের আমরা যদি গুরুত্ব আলোচনা করতে চাই, তাহলে কি কি আমরা গুরুত্ব পেতে পারি, তাহলে একটা হচ্ছে উষ্ণতার সাথে কি রূপ পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখতে পারি। লেখচিত্রের গুরুত্ব, তাহলে 1 নম্বর, এই গুরুত্ব যদি আলোচনা করি, উষ্ণতার সাথে দ্রাব্যতার পরিবর্তন বোঝা যায়। বিভিন্ন কঠিন পদার্থের বা বিভিন্ন কঠিনের
দ্রাব্যতার তুলনাও করা যায়, মানে নির্দিষ্ট উষ্ণতায় দেখলাম এর দ্রাব্যতা বেশি ওর দ্রাব্যতা কম। নির্দিষ্ট উষ্ণতায় দুটো কঠিন পদার্থ নিচে, একটা হলো এ একটা বি, দেখলাম এর দ্রাব্যতা বেশি বিটার কম, তাহলে সেখানে আমরা তুলনা করতে পারছি। 3 নম্বর, লেখচিত্র থেকে অজানা উষ্ণতায় দ্রাব্যতা নির্ণয় করা যায়। তোমরা ধরো জানি 10-এ জানো, গ্রাফ আঁকেছো, 20-তে জানো, কিন্তু 15-তে জানো না, সেটা গ্রাফের ওপর একটা পয়েন্ট, তুমি স্থানাঙ্ক দেখে বুঝতে পেরে যাবে ওই পয়েন্টে দ্রাব্যতা কত। তাহলে একটা বিভিন্ন কঠিন পদার্থের তুলনা করতে পারছি। তারপরে নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রাব্যতা কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটা দেখতে পাচ্ছি। আর উষ্ণতা পরিবর্তনের সাথে কি পরিমাণ পদার্থ কেলাসিত হবে, উষ্ণতা পরিবর্তনে কি পরিমাণ পদার্থ কেলাসিত হবে, মানে কতটা এক্সেস আছে। উষ্ণতা কমালাম, অধক্ষিপ্ত হলো, তো কতটা অধক্ষিপ্ত হবে বা কতটা কেলাসিত হবে তা বোঝা যায়। ওকে, তাহলে এই হচ্ছে দ্রাব্যতা লেখচিত্র এবং তার গুরুত্ব, এবং বিভিন্ন উদাহরণ তোমাদের সামনে দিলাম। আশা করি তোমাদের বিষয়গুলো ভালো লাগবে। তো আজকে এখানেই শেষ করছি। দ্রবণ এখন আমাদের কেলাসন, কেলাস জল, অনেক কিছু জিনিস বাকি আছে। আমার উদরত্যাগী কেলাস, উদগ্রাহী কেলাস, অনেক কিছু প্রচুর ছোট ছোট জিনিস বাকি আছে, অঙ্ক বাকি আছে। তো সেগুলো নিয়ে আমরা পরবর্তী দিনে ফিরে আসবো। তার মধ্যে তোমাদের যেটা কাজ, এই অংশটা যতটা পড়িয়ে দিলাম ভালো করে পড়ে নাও, এবং তোমাদের বই এবং রেফারেন্স বইয়ের সাহায্য নাও। আমিও যেগুলো লিখিয়ে দিলাম সুন্দরভাবে প্রত্যেকে লিখে নেবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবে। ভালো লাগলে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো, সেটা আমি জানালে আমার ভালো লাগবে। ঠিক আছে, আমি তোমাদের জন্য করছি, তোমাদের কাছে এটাই বলছি, তোমরা অবশ্যই প্রত্যেকে জানাবে ভিডিওগুলো কেমন লাগছে, সেটা যেন জানানো হয়। তো যাই হোক, প্রত্যেকে খুব দ্রুত আমি আবার 3-4 দিন পর দ্রাব্যতার বা দ্রবণের পরবর্তী ভিডিও ইউটিউবে আপলোড করব। তো তোমরা চ্যানেল থেকে ভিডিওগুলো ফলো করো এবং ভিডিওগুলো সম্পূর্ণ দেখে নেওয়ার চেষ্টা করো। আমি তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করে দিচ্ছি। পরের ভিডিওতে দ্রাব্যতা সংক্রান্ত অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগছে এইভাবে আমার কাছে পড়তে, বা আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের এগিয়ে যেতে আশা করি প্রত্যেকেরই কোনো অসুবিধা হচ্ছে না। তো তোমরা ভালো করে সবাই পড়াশোনা করো, এবং চ্যানেলটা প্রত্যেকটা ভিডিও যেগুলো দেখা হয়নি সেগুলো দেখে তোমাদের যে ধারণা সেগুলো কারো স্বচ্ছ করে নাও। তার জন্যই আমি এইভাবে ক্লাস নিতে, তোমাদের সবাইকার জন্য এইভাবে ক্লাস নিতে শুরু করেছি, যাতে সবাইকার উপকার হয়। ঠিক আছে, তো আবার পরবর্তী দিন দেখা হবে। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, সবাই ভালো থেকো। আজকে বলি শেষ করছি।